মাওয়াস ক্রনিকেল থেকে আমি সাথে আছি, মাওয়া। আমার আজকের নিবেদন চার্লস ডিকেন্সের লেখা অলিভার টুইস্ট। আজকে গল্পটির দ্বিতীয় পর্ব। ম্যাজিস্ট্রেট ফ্যাং আদালতে চেয়ারের উপর বসে কি একটা পত্রিকার প্রবন্ধ পড়ছিলেন। যত পড়ছিলেন তত তার মুখটা পেঁচার মতো গম্ভীর হয়ে যাচ্ছিল। ম্যাজিস্ট্রেট ফ্যাং বড় রকচটা মানুষ। বিচারের সময় তিনি আইন কানুনের বড় একটা ধার ধারেন না। আইন তিনি নিজেই অনেক সময় তৈরি করে নেন। এজন্য অধিকাংশ সময় তার বিচার বড় অদ্ভুত হয়ে পড়ে। কয়েকটি সংবাদপত্র তার অদ্ভুত বিচার পদ্ধতি নিয়ে কড়া কড়া সমালোচনা প্রকাশ করে। ম্যাজিস্ট্রেট ফ্যাং এসব প্রবন্ধ দেখে খেপে যান। তার মেজাজ যায় বিগড়ে। এদিন সকালের খবরের কাগজে ফ্যাংয়ের বিচার পদ্ধতি নিয়ে তীব্র সমালোচনামূলক একটা প্রবন্ধ লেখা হয়েছিল। এতে বলা হয়েছিল ফ্যাং ম্যাজিস্ট্রেট হবার উপযুক্ত নন। তার বিরুদ্ধে এই নিয়ে ৩০০ বার অভিযোগ পেশ করা হলো মন্ত্রীর কাছে। এই প্রবন্ধ পড়ে ম্যাজিস্ট্রেট ফ্যাং রেগে বোম হয়েছিলেন। পুলিশ অলিভারকে টানতে টানতে নিয়ে এসে ফ্যাংয়ের সামনে দাঁড় করিয়ে দিল। পিছন পিছন এসে দাঁড়ালেন সেই বৃদ্ধ ভদ্রলোক। ম্যাজিস্ট্রেট সেই বৃদ্ধ ভদ্রলোকের দিকে বিষ দৃষ্টিতে তাকিয়ে বললেন, আজকাল ভদ্রলোকেরাও অনেক অপরাধ করে দেখছি। পুলিশ তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, না হুজুর, এই ভদ্রলোক অপরাধ করেননি, অপরাধ করেছে এই ছেলেটা। প্রথমেই এই ভুল হওয়ায় ম্যাজিস্ট্রেট ফ্যাংয়ের মেজাজ আরও বিগড়ে গেল। তিনি বললেন, ও একই কথা, ছেলের অপরাধ করাও যা, বাবার অপরাধ করাও তাই। বাবারই তো দায়িত্ব ছেলেকে সামলে রাখা, তাই ভদ্রলোকের বিরুদ্ধে অভিযোগটা কি? পুলিশ বলল, না হুজুর, অভিযোগ এই ভদ্রলোকের বিরুদ্ধে নয়, অভিযোগ এই ছেলেটার বিরুদ্ধে। বারবার বাধা পেয়ে ম্যাজিস্ট্রেট ফ্যাংয়ের মেজাজ আরও খাট্টা। তিনি দাঁত মুখ খিঁচিয়ে বললেন, এই ভদ্রলোকটা এমন গণ্যমান্য কে যার বিরুদ্ধে অভিযোগ হতে পারে না? বৃদ্ধ ভদ্রলোক তাড়াতাড়ি তার নাম লেখা কার্ডখানা ম্যাজিস্ট্রেটের সামনে রেখে বললেন, আমার নাম মিস্টার ব্রাউনলো। ম্যাজিস্ট্রেট ফ্যাং কার্ডখানার দিকে তাকিয়েও দেখলেন না। হাতের খবরের কাগজ দিয়ে কার্ডখানা ঠেলে দিলেন। এবার মিস্টার ব্রাউনলো গেলেন চোটে। তিনি সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি। তিনি রেগে গিয়ে বললেন, আমার নাম তো বললাম, কিন্তু এবার ম্যাজিস্ট্রেট মশাইয়ের নামটা জানতে পারি কি? ম্যাজিস্ট্রেট ফ্যাং বললেন, আমার নাম জানার আপনার কোনো প্রয়োজন নেই। মিস্টার ব্রাউনলো বললেন, নিশ্চয়ই প্রয়োজন আছে। যে ম্যাজিস্ট্রেট অকারণে একজন গণ্যমান্য মানুষকে অপমান করতে পারে তার নাম জানার প্রয়োজন আছে বই কি। ম্যাজিস্ট্রেট ফ্যাং এবার একটু ঘাবড়ে গেলেন। এ লোকটা আবার কে? খবরের কাগজের লোকটোক নয় তো? তিনি এবার একটু গম্ভীর হলেন। পুলিশের দিকে তাকিয়ে বললেন, এবার কি ঘটেছে বলো। পুলিশ ম্যাজিস্ট্রেটের কাছে সব ঘটনা খুলে বলল। ম্যাজিস্ট্রেট ব্রাউনলোর দিকে তাকিয়ে বললেন, এ ছেলেটি আপনার পকেট থেকে কি সরিয়েছে? ব্রাউনলো বললেন, কিছু সরায়নি তো, তবে একখানা রুমাল ছিল বটে পকেটে। আপনার কি মনে হয় রুমালটি ওই সরিয়েছে? তা আমি বলতে পারি না। এ ছেলেটিকে তো চোর বলেই ধরা হয়েছে। ধরেছে কেন পুলিশকে জিজ্ঞাসা করুন। ম্যাজিস্ট্রেট ফ্যাং এবার পুলিশের দিকে তাকিয়ে বলেন, তুমি কি এই টম হোয়াইটকে চুরি করতে দেখেছ? টম হোয়াইট কি হুজুর? এই ছেলেটির নাম টম হোয়াইট। ম্যাজিস্ট্রেট গম্ভীর মুখে বললেন। পুলিশ আর ম্যাজিস্ট্রেটকে ঘাঁটাতে সাহস পেল না, কেননা সে তো নিজেও জানে না অলিভারের নাম। সে বলল, হুজুর, রাস্তার লোক এই টম হোয়াইটকে চুরি করতে দেখেছে। দেখেছো তো, বাস ৩ মাস জেল। টম হোয়াইটকে জেলে নিয়ে যাও। পুলিশ অলিভারের হাত ধরে জেলে নিয়ে যাওয়ার জন্য টান দিল। সেই সময় সেখানে ঢুকলো সেই বইয়ের দোকানদার, যার দোকানের সামনে এই ব্যাপারটি ঘটে গেছে। দোকানদার ম্যাজিস্ট্রেটকে বলল, হুজুর, আমার কিছু বলবার আছে। ম্যাজিস্ট্রেট ফ্যাং ভ্রু কুঁচকে বললেন, আপনি কে? আজ্ঞে, আমি হচ্ছি সেই দোকানদার যার দোকানের সামনে সমস্ত ঘটনা ঘটেছে। আপনার কি বলবার আছে? আজ্ঞে হুজুর, আমি দেখেছি এই ছেলেটি এই ভদ্রলোকের পকেট থেকে রুমাল সরায়নি। এই ছেলেটি সরায়নি তো কে সরিয়েছে? আর একটি ছেলে ছিল, সেই সরিয়েছে। আমি দোকানে বসে সব দিকে লক্ষ্য রাখি কিনা, তাই সবকিছু দেখতে পেয়েছিলাম। দেখতে পেয়েছিলেন তো আগে জানাননি কেন? কাকে জানাবো হুজুর? এ ভদ্রলোক চোর চোর বলে চেঁচাতে লাগলেন, রাস্তার লোকজন ছুটতে লাগলো। আমার দোকান পেলে আমি যাই কি করে? এখন এলেন কি করে? একজনকে দোকানে বসিয়ে তবে এলাম। আমার বিচার হয়ে গেছে। ম্যাজিস্ট্রেট ফ্যাং কটকট করে তাকিয়ে বললেন, এখন আর আমি অন্যরকম বিচার করতে পারি না। দোকানদার বিনীতভাবে বলল, হুজুর, নিরপরাধ ছেলে জেলে যাবে, সেটা কি ঠিক হবে?
ম্যাজিস্ট্রেট ফ্র্যাঙ্ক খাপ্পা হয়ে বললেন, এ তো ভারী প্যাঁচাং হলো দেখছি। অলিভার এতক্ষণ কাঠগড়ায় দাঁড়িয়েছিল, তার উপর দিয়ে অনেক ধকল গেছে। এবার সে অজ্ঞান হয়ে পড়ে গেল নিচে। ম্যাজিস্ট্রেট ফ্র্যাঙ্ক এবার একটু ভয় পেলেন। ছেলেটি নিরপরাধ, তার উপর যদি মরে টরে যায় তাহলে তো খবরের কাগজগুলো আবার হইচই করে উঠবে। তিনি বললেন, আচ্ছা, ঝামেলায় পড়া গেল তো দেখছি। দোকানদার বলল, হুজুরের কাছে ন্যায় বিচার আশা করি। ম্যাজিস্ট্রেট ফ্র্যাঙ্ক গোল গোল চোখে তাকিয়ে বললেন, বেকসুর খালাস। এই বলে তিনি উঠে গটগট করে নিজের চেম্বারে ঢুকে পড়লেন। ব্রাউনলু অলিভারের অজ্ঞান শরীরটা তুলে নিয়ে বললেন, আমি একে আমার বাড়ি নিয়ে যেতে চাই। দোকানদার বলল, অতি উত্তম কথা, আমি আপনাকে সাহায্য করছি। দুজনে ধরাধরি করে অলিভারকে বাইরে এনে একটা গাড়িতে তুললেন। মিস্টার ব্রাউনলো বললেন, অনেক ধন্যবাদ আপনাকে, এবার চলি। যাবার আগে আমার বইয়ের দামটা দিয়ে যান। দোকানদার বলল, বইটা তো পড়তে পড়তে আপনি পকেটে ঢুকিয়ে ফেলেছেন। ওহ, আমি সত্যি লজ্জিত। মিস্টার ব্রাউনলো টাকা বের করে দোকানদারকে দিয়ে অলিভারকে নিয়ে চলে গেলেন। মিস্টার ব্রাউনলো অলিভারকে তার বাড়িতে রেখে তার সেবা শুশ্রূষার ব্যবস্থা করলেন। মিসেস বেডুইন তার দেখাশোনা করেন। অলিভার কদিন জ্বরে আচ্ছন্ন হয়ে পড়েছিল। একটু সুস্থ হতে সে নতুন বাড়িঘর দেখে চমকে উঠল। পরিষ্কার বিছানা, মাথার কাছে চেয়ারে বসে আছেন একজন মহিলা, যার মুখখানিতে কোমলতা মাখানো। অলিভার মাথা উঁচু করে বলল, আমি কোথায় এলাম? আমি তো এ ঘর চিনি না। মিসেস বেডুইন তাড়াতাড়ি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কথা কইও না বাছা, কথা কইলে তুমি কিন্তু আবার অসুস্থ হয়ে পড়বে। অলিভার এত মিষ্টি কথা জীবনে শোনেনি। সে মিসেস বেডুইনের হাতখানা ধরে মুখের কাছে এনে ঠোঁট দিয়ে স্পর্শ করে বলল, আপনি খুব ভালো, অনেক ধন্যবাদ। মিসেস বেডুইন বললেন, তুমিও খুব ভালো ছেলে, দাঁড়াও, আমি তোমার জন্য এক গ্লাস শরবত নিয়ে আসি। মিসেস বেডুইন অলিভারের জন্য এক গ্লাস শরবত করে নিয়ে এলেন। অলিভার সেটা খেয়ে আবার ঘুমিয়ে পড়ল। 3 দিন পর ডাক্তার এসে অলিভারকে দেখে রায় দিলেন, এবার পুরোপুরি সেরে গেছে, আর কোনো ভয় নেই। ডাক্তারের কথা শুনে মিসেস বেডুইনের চোখ দিয়ে জল পড়তে লাগল। অলিভার অবাক হয়ে বলল, আপনি কাঁদছেন? আমি বাবা আনন্দে কাঁদছি, মিসেস বেডুইন বললেন। যা ভয় হয়েছিল ভগবান রক্ষা করেছেন। অলিভার বলল, আপনার মতো এত দয়া আমি কারো মধ্যে দেখিনি। বাজে বকবক করো না তো বাছা, মিসেস বেডুইন বললেন। এবার খেয়ে দিয়ে একটু তাজা হয়ে নাও। এখনই মিস্টার ব্রাউনলো তোমাকে দেখতে আসবেন। আমি তোমার জন্য গরম স্যুপ নিয়ে আসি। মিসেস বেডুইন অলিভারের জন্য স্যুপ আনতে গেলেন। সেই সময় অলিভারের চোখ পড়ল দেয়ালে টাঙানো একটি বড় ফটোর দিকে। একটি বিশাল ফ্রেমে বাঁধানো একজন মহিলার ফটো। কি সুন্দর দেখতে মহিলাটি! ফটোখানার দিকে তাকিয়ে অলিভারের বুকের মধ্যে কেমন কেমন করে উঠল। মিসেস বেডুইন স্যুপ নিয়ে ফিরে আসতে সে জিজ্ঞাসা করল, ওই ফটোখানা কার? মিসেস বেডুইন বললেন, সে আমিও ঠিক বলতে পারবো না। অলিভার বলল, মহিলাটির ফটোটা যেন আশ্চর্য, চোখে কেমন দুঃখের ভাব, মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে কিছু বলতে চাইছে। আশ্চর্য তো। মিস্টার ব্রাউনলো এ সময় ঘরে ঢুকলেন। অলিভারকে বিছানার উপর উঠে বসতে দেখে তিনি খুব খুশি। বললেন, এই যে মাস্টার টম হোয়াইট, তুমি তো বেশ সেরে গেছো দেখছি। আমার নাম তো টম হোয়াইট নয়। তবে যে ম্যাজিস্ট্রেট ফ্র্যাঙ্ক বললেন? না না, উনি জানতেন না, আমার নাম অলিভার টুইস্ট। মিসেস বেডুইন বললেন, অলিভার ওই ফটোখানার কথা জিজ্ঞাসা করছিল। কোন ফটো? ওই যে দেয়ালে ঝোলানো। মিস্টার ব্রাউনলো দেয়ালে ঝোলানো ফটোখানার দিকে তাকালেন। পরক্ষণেই অলিভারের মুখের পানে। বিস্ময়ে গোল হয়ে গেল তার চোখ। প্রায় চেঁচিয়ে বললেন, মিসেস বেডুইন, এসব কি ব্যাপার? কি ব্যাপার? মিসেস বেডুইন অবাক হয়ে বললেন, তুমি ওই ফটোর মুখের সঙ্গে অলিভারের মুখের সাদৃশ্য লক্ষ্য করেছ? দুটো মুখ যেন হুবহু এক। মিসেস বেডুইন এবার ফটোখানার দিকে ভালো করে তাকালেন। এবার তার চোখেও বিস্ময়। বললেন, ও মা, তাই তো, কি আশ্চর্য! ফটোর মুখ আর অলিভারের মুখ একদম এক। মনে হয় ফটোর মুখটা যেন কেটে বসানো। কি ব্যাপার মিস্টার ব্রাউনলো? মিস্টার ব্রাউনলো গম্ভীর হয়ে গেলেন। অলিভার এতক্ষণ ওদের কথা শুনছিল। ওদের কথা শুনতে শুনতে ওর মনের মধ্যে কেমন গুড়গুড় করছিল, একটা খুব দুঃখ অথবা আনন্দ। ফটোর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে তার চোখ ঝাপসা হয়ে এলো। সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল বিছানার উপর।
এদিকে প্যাগিনের ডেরায় দারুণ হইচই। জ্যাক আর চার্লি ডেরায় ফিরে এসেছে, অলিভার আসেনি। ফ্যাগিন রেগে টং। সে চোখ লাল করে জ্যাককে বলল, অলিভার কোথায় বল? জ্যাক বলল, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশে ধরে নিয়ে গেল? তোরা কি করছিলি? আমরা দূরে দাঁড়িয়ে দেখছিলাম। তামাশা দেখছিলি? ফ্যাগিন একটা মদের বোতল ছুঁড়ে মারল জ্যাকের দিকে। ভাগ্যে জ্যাক সরে গেল, না হলে তার মাথা গুঁড়ো হয়ে যেত। ঠিক এই সময় সেখানে ঢুকলো সাইকস, দেখতে গুন্ডার মতো। পেছনে এলো একটি বিশাল কুকুর, এসেই ফ্যাগিনকে ধমকে বলল, এসব কি হচ্ছে? বলি, হচ্ছেটা কি? ছোড়াগুলো কথা শোনে না। ফ্যাগিন মিনমিন করে বলল, তাই একটু টাইট দিচ্ছিলাম, তাই না? বেটা পাজি বদমাস, আমি হলে তোমাকে কবে খুন করে ফেলতাম। এই ছোড়াগুলো ভালো, তাই কিছু বলে না। সাইকোসের তর্জন গর্জন শুনে কুকুরটা ঘেউ ঘেউ করতে লাগলো। সাইকোস বলল, মদের বোতল ছুঁড়ে মারা? মদ হলো গিয়ে লক্ষ্মী, আর সে মদের বোতলের হেনস্থা? ফ্যাগিন তাড়াতাড়ি আরেকটা মদের বোতল এনে সাইকোসের সামনে ধরল। সাইকোস ঢকঢক করে সবটুকু মদ গলায় ঢেলে একটু শান্ত হলো। বলল, ব্যাপারটা কি? ফ্যাগিন বলল, অলিভার ছোড়াটাকে পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশ তো ওর কাছ থেকে আমাদের সব খবর পেয়ে যাবে। তারপর? সাইকোস বলল, তারপর আর কি? পুলিশ এসে তোমাকে দড়ি বেঁধে নিয়ে যাবে। এখন উপায়? ফ্যাগিন ভয়ার্ত গলায় বলল, পুলিশের হাতে পড়েছে, এখন কোনো উপায় নেই। তুমি একটু উপায় বাতলে দাও গুরু। ফ্যাগিন সাইকোসের হাত চেপে ধরল। আচ্ছা, হাত ছাড়ো বলছি। সাইকোস বলল, তোমার লোক কেউ থানায় গিয়ে ছোড়াটার খবর নিয়ে আসুক। থানায় কে যাবে? মুখ শুকিয়ে গেল ফ্যাগিনের। থানায় যে যাবে তাকেই তো পুলিশ ধরবে। কিন্তু কাউকে তো যেতেই হবে, দাঁত খিচিয়ে বলল সাইকোস। তোর দলের লোকদের বল না। ফ্যাগিন দলের সকলকে ডেকে বলল, কিন্তু কেউ রাজি হলো না থানায় যেতে। থানায় গেলেই হাজতবাস, মেরে ফেললেও কেউ থানায় যাবে না। ফ্যাগিন হা করে বসে রইল। সেই সময় সেখানে ঢুকলো ন্যান্সি আর বেট নামে দুটি মেয়ে। এরাও এদের দলের। সব কথা শুনে ন্যান্সি বলল, ঠিক আছে, আমি থানা থেকে খোঁজ এনে দিচ্ছি। সে একটা ঝুড়ি আর একটা চাবি নিয়ে কাঁদতে কাঁদতে থানায় এসে হাজির। দারোগা সাহেবের পায়ের উপর আষ্টে পড়ে বলল, ওগো দারোগা সাহেব, আমার ভাইকে ফিরিয়ে দাও। কে তোমার ভাই? দারোগা চোখ পাকিয়ে বললেন, ওই যে গো, সেই ছেলেটা যাকে তোমরা হাজতে পুরেছ। আমরা কোনো ছেলেকে হাজতে পুরিনি। ওই যে গো, যে ছেলেকে চোর বলে ধরেছিলে। সে ছেলেটি চোর নয়, ম্যাজিস্ট্রেট তাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে? ন্যান্সি দারোগা সাহেবের পায়ে আর একবার আঁচড়ে পড়ে বলে, শিগগির বলো, সে কোথায়? সে কোথায় তা জানি না, এক ভদ্রলোক তাকে গাড়িতে করে নিয়ে গেছেন শুনেছি। ভদ্রলোকের নাম ঠিকানা কি? অত শত জানি না। দারোগা সাহেব ঝেঁকিয়ে উঠলেন, নিজে খোঁজ করে নাও গে। বোধহয় পেন্টনভিলে থাকেন, সেখানেই তো গাড়ি হাঁকাতে হুকুম দিয়েছিলেন ড্রাইভারকে। ন্যান্সি ফ্যাগিনের ডেরায় এসে সব কথা জানালো। ফ্যাগিন হুকুম দিল, যেমন করে হোক অলিভারকে আবার ধরে আনো এখানে। দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল। অলিভার এখন মোটামুটি সুস্থ হয়ে উঠেছে। ঘরের দেয়ালে সেই ফটোখানা যেন প্রতি মুহূর্তে তাকে চুম্বকের মতো টানে। সে মাঝে মাঝে ওই ফটোখানার কাছে গিয়ে থমকে দাঁড়ায়। ফটোর ওই মহিলার পরিচয় জানার জন্যে তার মন উৎসুক হয়ে থাকে। এর মধ্যে একদিন সে গেল মিস্টার ব্রাউনলোর পড়ার ঘরে, যেখানে শুধু বই আর বই। আলমারিতে রেখে হাজার হাজার বই সাজানো। এত বই দেখে অলিভার হতবাক। মানুষ এত বইও পড়ে? অলিভার অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনি এত সব বই পড়েছেন? কি করে পড়লেন? মিস্টার ব্রাউনলো মৃদু হেসে বললেন, বড় হলে তুমিও পড়বে বাবা। দেখবে বই পড়ার মতো আনন্দ আর কিছুতে নেই। বই পড়তে পড়তে বই লিখতেও শিখবে। অলিভার বলল, আমার বই লিখতে ভালো লাগে না। মিস্টার ব্রাউনলো বললেন, বই লিখতে ভালো লাগে না তো তোমার কি ভালো লাগে? অলিভার বলল, আমার বই পড়তে ভালো লাগে। মিস্টার ব্রাউনলো হো হো করে হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, আর কি ভালো লাগে বলো তো? অলিভার বলল, আমার ইচ্ছে করে চারধারে অনেক বইয়ের মধ্যে আমি বসে থাকব, বই পড়ব আর বিক্রি করব। মিস্টার ব্রাউনলো বললেন, বাহ, বেশ ব্যবসা বুদ্ধি তো তোমার। রদ দেখা আর কলা বেচা। যাকগে শোনো, তোমাকে আমি কয়েকটা কথা বলতে চাই এবার। বলতে বলতে মিস্টার ব্রাউনলো গম্ভীর হয়ে গেলেন।
কিছুক্ষণ চুপচাপ। অলিভার মিস্টার ব্রাউনলোর গম্ভীর মুখ দেখে কিছুটা ঘাবড়ে গেল। মিনতি করে বলল, আপনার এখানে দয়া করে আমাকে থাকতে দিন স্যার, আমাকে তাড়িয়ে দেবেন না। মিস্টার ব্রাউনলো বললেন, না না, তোমাকে তাড়িয়ে দেব কেন? অন্যায় করলে অবশ্য আলাদা কথা। অলিভার বলল, আমি কোনো অন্যায় কাজ করব না স্যার। মিস্টার ব্রাউনলো বললেন, তোমাকে দেখে মনে হয় তুমি কখনো অন্যায় কাজ করবে না, কিন্তু তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি বাবা, তুমি ওইসব পকেটমারদের খপ্পরে পড়লে কি করে? সে অনেক দুঃখের কথা স্যার, আপনি শুনবেন? অলিভারের চোখে জল চিকচিক করতে লাগলো। নিশ্চয়ই শুনবো, মিস্টার ব্রাউনলো বললেন, তোমার কথা শুনবার জন্যই তো তোমাকে এখানে ডেকেছি। এই সময় লাঠি ঠক ঠক করতে করতে মিস্টার গ্রিনউইক ঘরে ঢুকলেন। তার একটি পা খোঁড়া। শোনা যায় পথের উপর কমলা লেবুর খোসা পড়েছিল। সেই খোসায় পা পিছলে পায়ে আঘাত পেয়ে পাটা খোঁড়া হয়ে গেছে। মিস্টার গ্রিনউইক ব্রাউনলোর ঘনিষ্ঠ বন্ধু। দুজনে যেমন ভাব তেমন ঝগড়া। মিস্টার ব্রাউনলো যা বলবেন গ্রিনউইক তার প্রতিবাদ করবেনই, এটা স্বভাব। মিস্টার গ্রিনউইক এ বাড়িতে পা দিয়ে একটা কলার খোসা পড়ে থাকতে দেখে বেজায় চটে গিয়েছিলেন। সেই কলার খোসাটা হাতে নিয়েই তিনি ব্রাউনলোর পড়ার ঘরে ঢুকে চেঁচিয়ে বললেন, বলি মতলবটা কি তোমার? একটা কলার খোসা একটা ঠ্যাং গেছে, আরেকটা খোসা ফেলে রেখেছ কি আরেকটা ঠ্যাং নেবার জন্যে? মিস্টার ব্রাউনলো বললেন, মাথা ঠান্ডা করে বসো, চা আসছে এক্ষুনি। মিস্টার গ্রিনউইক লাঠিটা একপাশে রেখে চেয়ারে বসলেন। সেই সময় তার নজর পড়ল অলিভারের দিকে। বললেন, এ ছোকরাটা আবার কে? এর নাম অলিভার টুইস্ট, এর কথাই তোমাকে বলেছিলাম। তাহলে এ ছোকরাটাই বাইরে কলার খোসা ফেলে রেখেছিল? না না, এ ফেলবে কেন? ব্রাউনলো হাসতে হাসতে বললেন, তুমি দয়া করে এবার হাত থেকে ওটা ফেলে দাও। অলিভার তাড়াতাড়ি ওটা তার হাত থেকে নিয়ে বাজে কাগজের ঝুড়িতে ফেলে দিল। মিস্টার ব্রাউনলো ফিসফিস করে প্রশংসা সুরে বললেন, দেখলে তো ছেলেটা কত ভদ্র। মিস্টার গ্রিনউইক বললেন, ওসব তোমাকে দেখাবার জন্যে। শুনেছিলাম এর অসুখ হয়েছিল। তা ওহে ছোকরা, এখন কেমন আছো? অলিভার বিনীতভাবে বলল, এখন ভালোই আছি। মিস্টার গ্রিনউইক বললেন, তোমার কি আর বেশি দিন এসব জায়গা ভালো লাগবে? গ্রিনউইকের এসব কথাবার্তা ব্রাউনলোর ভালো লাগছিল না। তিনি অলিভারকে বললেন, যাও তো অলিভার, ভিতরে গিয়ে কাজের লোককে তাড়াতাড়ি চা পাঠিয়ে দিতে বলো। অলিভার চলে যেতে ব্রাউনলো বললেন, ছেলেটি বেশ দেখতে, তাই না? গ্রিনউইক বললেন, দেখতে তো ভালো, কিন্তু শুনতে তো ভালো না। এর ইতিহাসটা ভালো করে জেনেছ? সে আমি ঠিক জেনে নেব। অলিভার এই সময় ঢুকে বলল, চা এখনই আসছে স্যার। ঠিক আছে, তুমি এখন যাও, কাল বেলা 10টায় একবার এসো। নিশ্চয়ই আসবো স্যার। অলিভার চলে গেল। মিস্টার গ্রিনউইক বললেন, ও আর এসেছে। মিস্টার ব্রাউনলো বললেন, তার মানে তুমি কি বলতে চাও, ও পালিয়ে যাবে? গ্রিনউইক বললেন, আমি বলতে চাই ও ছোড়া আর আসবে না, ও তোমাকে ধোঁকা দিয়েছে। কখনো ও ধোঁকা দেয়নি, আমার জীবন বাজি রাখছি। আমি বাজি রাখছি আমার মাথা। ঠিক আছে, দেখা যাক কে বাজি জেতে। এক সময় মিসেস বেডুইন এক প্যাকেট বই এনে বললেন, স্যার, দোকান থেকে এই বইগুলো পাঠিয়ে দিয়েছে। ব্রাউনলো বইগুলো গুনে দেখতে দেখতে বললেন, কে এনেছে বইগুলো? একটু দাঁড়াতে বলো, দামটা দিয়ে দিচ্ছি। দোকানের একটি ছেলে বইগুলো নিয়ে এসেছিল, সে তো চলে গেছে স্যার। কি মুশকিল, দামটা তো দেওয়া হলো না। সেদিন একবার ওই কাণ্ড ঘটে গেল, আর তাছাড়া কতকগুলি বই ফেরত দিতে হবে। দোকানের ছেলেটা চলে গেছে স্যার, তবে অলিভার ভিতরে আছে। তাহলে অলিভারকে দিয়েই দামটা আর বইগুলো পাঠিয়ে দাও না, মিস্টার গ্রিনউইক বললেন। ঠিক আছে, তাই দেব। মিসেস বেডুইন, তুমি অলিভারকে এখানে পাঠিয়ে দাও তো। এখনই দিচ্ছি স্যার। মিসেস বেডুইন ভিতরে গিয়ে অলিভারকে পাঠিয়ে দিলেন। মিস্টার ব্রাউনলো তার হাতে 5 পাউন্ড দিয়ে বললেন, অলিভার, তুমি ওই দোকানটায় গিয়ে এই বিল অনুযায়ী 4.5 পাউন্ড দিয়ে দিও, আর এই বইগুলো ফেরত দিয়ে দিও। 10 শিলিং ফেরত নিয়ে এসো, পারবে তো? নিশ্চয়ই পারবো স্যার। তুমি আবার এখানেই চলে এসো, কেমন? আসবো স্যার। অলিভার 5 পাউন্ডের নোট আর বইগুলো ফেরত নিয়ে চলে গেল। দেখো, কিছুক্ষণের মধ্যেই অলিভার ফিরে আসবে। মিস্টার ব্রাউনলো টেবিলের উপর ঘড়িটা রেখে বললেন, বড়জোর 20 মিনিট। 20 মিনিট কেন, 20 দিনেও আসে কিনা দেখো। 5 পাউন্ড হাতে পেয়েছে,
ও এখন সোজা গিয়ে উঠবে ওর পুরনো বন্ধুদের ডেরায়। তোমার মাথা, ঘড়ির কাঁটার দিকে চোখ রেখে বসে থাকো, তাহলেই বুঝতে পারবে ও কখন ফেরে। দুই বন্ধু ঘড়ির দিকে তাকিয়ে বসে রইলেন। অলিভার 5 পাউন্ডের নোট আর বইয়ের প্যাকেট নিয়ে রাস্তা দিয়ে হাঁটছে। মনে বেশ ফুর্তি। মিস্টার ব্রাউনলো এত ভালো মানুষ, তার একটু উপকার করতে পারা যাচ্ছে, এতেই অলিভার খুশি। বেশ কিছুটা পথ চলে এলো অলিভার। হঠাৎ একটা যুবতী মেয়ে কোথা থেকে ছুটতে ছুটতে এসে অলিভারের হাত চেপে ধরল, চেঁচিয়ে বলল, অলিভার ভাই আমার, তুই কোথায় ছিলি এতদিন? অলিভার বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করল। ছাড়ো, ছাড়ো বলছি, ছেড়ে দাও, আমার কাজ আছে, আমি তোমার ভাই না। তুই আমার ভাই নোস? মেয়েটি আরো জোরে অলিভারের হাত চেপে ধরে কেঁদে কেঁদে বলল, একই কথা বলছিস রে তুই? তুই তো একেবারে গোল্লায় গেছিস। মেয়েটির চিৎকার শুনে চারিদিকে ভিড় জমে গেল। নানা মানুষ নানা মন্তব্য করতে লাগলো। একজন গুন্ডা চেহারার লোক বলল, কি হয়েছে? মেয়েটি বলল, এ আমার ভাই, কদিন হলো বাড়ি থেকে পালিয়ে এসেছে, আজ দেখতে পেয়ে ধরেছি। গুন্ডা চেহারার লোকটা বলল, এই ছেলে, ভালো চাও তো দিদির সাথে বাড়ি ফিরে যাও। অলিভার বলল, বারে, আমার কোনো দিদি টিদি নেই। মেয়েটি বলল, ভালো করে দেখ তো তুই আমাকে চিনিস কিনা। অলিভার এবার ভালো করে মেয়েটির মুখের দিকে তাকালো, তাকিয়ে চমকে উঠল। এতক্ষণ খেয়াল করেনি, এ যে সেই প্যাগিনের ডেরার ন্যান্সি। অলিভার চমকে বলল, তুমি ন্যান্সি? ন্যান্সি এবার হেসে বলল, দেখলি তো, আমি তোর দিদি ন্যান্সি। তারপর ভিড়ের মানুষগুলোর দিকে তাকিয়ে বলল, আপনারা দেখলেন তো এ আমার ভাই কিনা? ভিড়ের মধ্যে থেকে একজন বলল, এই খোকা, দিদির সাথে বাড়ি চলে যা। অলিভার বলল, না, আমার কোনো বাড়ি নেই। ন্যান্সি গালে হাত দিয়ে বলল, ও মা, তুই কি বলছিস রে? তোর বাড়ি আছে, বাড়িতে মা তোর জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। লক্ষ্মী ভাইটি, বাড়ি চল। না, আমি যাব না। গুন্ডা চেহারার লোকটি সামনে এসে বলল, এ এমনি যাবে না, একে একটু দাওয়াই দিতে হবে। এই বলে সে অলিভারের হাত থেকে বইয়ের প্যাকেটটা কেড়ে নিল। তারপর তাই দিয়ে তার মাথায় খুব জোরে একটা আঘাত করল, সঙ্গে সঙ্গে গালে এক চড়। অলিভার ঘুরে পড়ে যাচ্ছিল। গুন্ডা চেহারার লোকটি ন্যান্সিকে বলল, তুমি শক্ত করে ওর ওই হাতটা ধরে থাকো, আমি এই হাতটা ধরছি। অলিভারকে ওরা টেনে হিস্ট্রে নিয়ে চলল ফ্যাগিনের ডেরায়। কিছুক্ষণের মধ্যেই ওরা হাজির হলো ডেরায়। ডেরায় সকলেই হাজির। ওদের দেখে সকলে হইচই করে উঠল। চার্লি নাচতে নাচতে বলল, ওরে, আমাদের হারানো মানিক আবার ফিরে এসেছে রে, কি মজা। জ্যাক ওর পকেটগুলো হাতড়াতে হাতড়াতে বলল, দেখি দেখি কি মাল করিয়ে এনেছে। চার্লি বলল, আরে বাস, কি দারুণ জামা প্যান্ট পরেছে দেখ, একেবারে বড়লোক হয়ে গেছে। ফ্যাগিন এসে অলিভারকে একটা সালাম করে বলল, সালাম হুজুর, তোমার এত উন্নতি হয়েছে দেখে আমি বেজায় খুশি। তা তোমার দামি জামা প্যান্ট তো এখানে চলবে না, ওগুলো খুলে ফেলো, আমি তোমাকে আমাদের পোশাক দিচ্ছি। এই সময় জ্যাক ওর ভিতরের পকেট থেকে 5 পাউন্ডের নোটটা বের করে বলল, কেল্লা ফতে, আমি এটা পেয়ে গেছি। ফ্যাগিন এসে ছোঁ মেরে নোটটা ছিনিয়ে নিয়ে বলল, এ টাকা আমার। সেই গুন্ডা চেহারার লোকটা বলল, খবরদার, আমি ছোড়াটাকে নিয়ে এসেছি, এ টাকা আমার। বলতে বলতে সে ছোঁ মেরে ফ্যাগিনের কাছ থেকে টাকাটা নিয়ে নিল। অলিভার এতক্ষণ হাঁ করে সব দেখছিল আর শুনছিল। এবার ও মিনতি করে বলল, ও টাকা তোমরা নিও না, ও টাকা সেই বুড়ো ভদ্রলোকের, তিনি আমাকে বাঁচিয়েছেন, এই টাকা আর বই তাকে ফেরত পাঠিয়ে দাও। ইয়ার কি, টাকা বুড়োকে ফেরত পাঠিয়ে দাও, মামা বাড়ির আবদার। টাকা না দাও, আমাকে ছেড়ে দাও তোমরা, সেই বুড়ো ভদ্রলোক আমাকে চোর ভাববেন, আমি তার সাথে একবার দেখা করে আবার চলে আসবো, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দিচ্ছি তোকে, ফ্যাগিন মুখ বিকৃত করে বলল, চুপ করে বসে থাক এখানে। এই বলে ফ্যাগিন সেই গুন্ডা লোকটার সঙ্গে কথা বলার জন্যে মুখ ঘোরালো, আর সঙ্গে সঙ্গে অলিভার এক ছুট লাগালো। কিন্তু যাবে কোথায়? গুন্ডা লোকটি দৌড়ে গিয়ে তার ঘাড় ধরে নিয়ে এসে আশ্রে ফেলল। অলিভারকে আবার আটকে ফেলা হলো ফ্যাগিনের ডেরায়। এদিকে অলিভার ফিরে না আসায় মিস্টার ব্রাউনলো খুব চিন্তিত হয়ে পড়লেন, কারণ তার মনে স্থির বিশ্বাস জন্মেছিল ছেলেটা অত্যন্ত ভালো। কোনোভাবে সে বাজে দলের খপ্পরে গিয়ে পড়েছিল, হয়তো আবার তাদের খপ্পরেই পড়েছে। মিস্টার গ্রিনউইক তো দারুণ খুশি। তার ধারণা অলিভার সেই 5 পাউন্ড হাতিয়ে নিয়ে সরে পড়েছে। তিনি উঠতে বসতে ব্রাউনলোকে খোঁটা দেন, কি হে, কেমন হলো? কোথায় গেল তোমার ভালো ছেলে?
ব্রাউনলো মুখের মতো জবাব দেন, কোথায় গেল সময় হলে জানতে পারবে, সে এসে তোমার থোঁতামুখ ভোঁতা করে দেবে। আচ্ছা আচ্ছা, আমিও দেখব। মিস্টার গ্রিনউইক খুশির চোটে কয়েক কাপ চা বেশি খেয়ে ফেলেন। ব্রাউনলো কদিন এদিক ওদিক অলিভারের খোঁজ করলেন। খোঁজ না পেয়ে তিনি খবরের কাগজে বিজ্ঞাপন দিলেন। এত দ্বারা সকলকে জানানো যাচ্ছে, অলিভার টুইস্ট নামে একটি বালক নিরুদ্দেশ হয়েছে। কেউ তার খোঁজ দিতে পারলে কিংবা পূর্ব ইতিহাস জানালে 5 গিনি পুরস্কার পাবে। মিস্টার বাম্বল তার অনাথ আশ্রমে বসে এই বিজ্ঞাপন পড়ে খুশি। 5টা গিনি তো বড় কথা নয়। অলিভারের পূর্ব ইতিহাস জানালে 5টা গিনি লাভ। তিনি সঙ্গে সঙ্গে বিজ্ঞাপনের কাটিংটা নিয়ে লন্ডনের ট্রেনে চড়ে বসলেন। লন্ডনের পেন্টলভিলে মিস্টার ব্রাউনলোর বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে নিজের পরিচয় দিয়ে অলিভারের পূর্ব ইতিহাস জানালেন। তিনি বললেন, অলিভার রাস্তায় কুড়িয়ে পাওয়া ছেলে, ওর কোনো পরিচয় নেই। অনাথ আশ্রমে ওকে মানুষ করা হয়েছিল, কিন্তু ওর স্বভাব এত খারাপ, ও কারোর সঙ্গে মানিয়ে চলতে পারল না। ও বেজায় হিংসুটে। অনাথ আশ্রম থেকে পালিয়ে এসে কোথায় কোন চোর গুন্ডাদের দলে যোগ দিয়েছে। সব কথা শুনে মিস্টার ব্রাউনলো একটা দীর্ঘশ্বাস ফেললেন। সত্যি, তিনি এতটা আশা করেননি। ওইটুকু ছেলে, বাইরে কি মধুর স্বভাব, ভিতরে ভিতরে এত। মিস্টার বাম্বল তো বাচ্চাকাল থেকে ওকে দেখেছেন। তিনি নিশ্চয়ই মিথ্যা বলছেন না। ছেলেটা তাহলে জোচ্চোর। তিনি 5 গিনি দিয়ে মিস্টার বাম্বলকে বিদায় করলেন। মনটা তার খারাপ হয়ে রইল। সর্বক্ষণ মনের মধ্যে অলিভারের কথা। মিসেস ব্যাডউইন কিন্তু বাম্বলের কথা মানতে রাজি নন। তিনি বললেন, লোকটা অনেক বাজে কথা বলেছে, ছেলেটা সত্যি ওরকম নয়। অলিভারকে একটা তালাবন্ধ ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে। তাকে বাইরে বেরোতে দেওয়া হয় না, কারোর সঙ্গে কথাও বলতে দেওয়া হয় না। ফ্যাগিন এক একবার এসে তাকে বোঝায়, এই ডেরার চেয়ে আর ভালো জায়গা নেই। অলিভার তার দলে থাকলে খুব উন্নতি করবে, অনেক টাকা পয়সা পেয়ে বড়লোক হয়ে যাবে। অলিভার চুপ করে তার কথাবার্তা শোনে, কোনো উত্তর দেয় না। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। ফ্যাগিন ভাবল, তার উপদেশে বেশ কাজ হয়েছে। অলিভার পোষ মেনেছে। তখন আর তার ঘরে তালা দেওয়া হতো না। তাকে বাড়ির মধ্যে ঘুরে ফিরে বেড়াবার স্বাধীনতা দেওয়া হলো। তবে সবসময় তার উপর চোখ রাখা হতো। বাড়িখানা বেশ বড়, ভাঙাচোরা, অনেকগুলো ঘর, নানান ধরনের লোক থাকে এ বাড়িতে। এখানেই অলিভার একদিন দেখতে পেল চিটলিংকে। চিটলিং 17-18 বছরের ছেলে, কিন্তু এর মধ্যেই অনেকবার জেলে গেছে। সে অলিভারকে শোনাতো জেলের গল্প। একদিন সকালে ফ্যাগিন বলল, অলিভার, আজ তোকে সাইকোসের ডেরায় যেতে হবে। সাইকোস, সেই গুন্ডা লোকটা, শোনাই তো অলিভারের আক্কেল গুরুম। অলিভার বলল, কেন? সাইকোসের ডেরায় কেন? সাইকোস তোকে একটা কাজে লাগাবে, তোকে পাঠিয়ে দিতে বলেছে ন্যান্সির সাথে। আমি সাইকোসের ওখানে যাব না। যাব না বললেই সাইকোস শুনবে? আমি পর্যন্ত ওকে ভয় করি। ও খুব ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারে, সাবধান। আমাকেও মেরে ফেলবে? মেরে ফেলবে কেন? কথা শুনে চললে কিছু বলবে না, কিন্তু একটু এদিক সেদিক হলেই সোজা পিস্তলের গুলি। এই বলে ফ্যাগিন ন্যান্সিকে ডাক দিল। ন্যান্সি, এদিকে এসো তো। তুমি অলিভারকে সাইকোসের ডেরায় পৌঁছে দিয়ে এসো। ন্যান্সি এসে দাঁড়ালে ফ্যাগিন তাকে সাবধান করে দিল। খুব সতর্ক থাকবে রাস্তায়। ছোড়াটার হাত শক্ত করে চেপে ধরে থাকবে, ছাড়বে না। ও ভীষণ শয়তান ছেলে। ন্যান্সি অলিভারের হাত ধরে বলল, চল ভাই আমার সাথে, কোনো ভয় নেই। ফ্যাগিন আবার চেঁচিয়ে বলল, খবরদার, পালাবার চেষ্টা করবি না, তাহলে সাইকোস তোকে শেষ করে ফেলবে। পথে বেরিয়ে ন্যান্সির কেমন মায়া হলো অলিভারকে দেখে। এখানে যেসব ছেলেরা আসে, অলিভার তাদের মতো না। একে দেখেই বোঝা যায় অন্য রকমের ছেলে। সারা মুখে কোমলতা আর মাধুর্য। ন্যান্সির যদি এরকম ভাই থাকতো, হয়তো এরকমই হতো। পথে যেতে যেতে ন্যান্সি সাহস দিয়ে বলল, সাইকোসের ওখানে আমি থাকবো, তোর কোনো ভয় নেই অলিভার। অলিভার বলল, সাইকোস আমার উপর খুব অত্যাচার করবে। ন্যান্সি বলল, ইস, অত্যাচার করলেই হলো, আমি রয়েছি না। সবসময় মনে রাখবি আমি তোর দিদি। তুই জানিস এর আগের দিন তোর হয়ে কথা বলার জন্য আমার কি হয়েছে? অলিভার ঘাড় নাড়ল, না, আমি জানি না। এই দেখ, আমার গলার কাছটায় দেখ। ন্যান্সি গলা থেকে জামাটা সরিয়ে দেখালো, সেখানে মারের দাগ। কে মারলো তোমাকে? কে আবার? ওই ফ্যাগিন শয়তানটা। সেদিন তোর পক্ষ নিয়ে কথা বলার জন্য আমাকে মেরেছিল। দাঁড়া না, আমিও ওদের একদিন জব্দ করব, দেখিস।
কথা বলতে বলতে ওরা সাইকোসের ডেরায় পৌঁছে গেল। সাইকোস বসে মদ খাচ্ছিল। পাশে তার সেই হতচ্ছাড়া বিশাল কুকুর। ন্যান্সির সঙ্গে অলিভারকে আসতে দেখে সাইকোস ঠান্ডা চোখে তাকালো একবার, তারপর পিস্তল বের করে বলল, এটা কি দেখেছিস? অলিভার কোনো কথা বলল না। সাইকোস পিস্তলটা নাচাতে নাচাতে বলল, আমার হুকুম ছাড়া এক পা কোথাও নড়েছিস তো স্রেফ একটা গুলি, বুঝেছিস? ন্যান্সিকে বলল, যা ওকে রাতের খাবার দে, ভোরবেলাও আমার সাথে বেরোবে। পরদিন ভোরবেলা সাইকোস অলিভারকে সঙ্গে নিয়ে বের হলো। গত রাত্রে খুব বৃষ্টি হয়ে গেছে, রাস্তায় জল জমে আছে, এখনো বেশ কনকনে হাওয়া। সাইকোস হাইড পার্ক পার হয়ে বেনশিংটনের পথ ধরল। সেখান থেকে একটা গাড়িতে উঠে কিছু দূর এসে নামলো একটা হোটেলের সামনে। সেখান থেকে হাঁটতে হাঁটতে এসে পৌঁছালো হ্যাম্পটন শহরে। সেখানে একটা ভাঙাচোরা হোটেলে রাতের খাওয়া সেরে অলিভারকে নিয়ে আবার বের হলো। একটা গাড়িতে চেপে সে এসে নামলো সোপার টাউনে। জায়গাটা অন্ধকার, রাস্তা খুব খারাপ, জল কাদায় ভরা। হাঁটতে হাঁটতে সাইকোস এবার দাঁড়ালো একটা ভাঙাচোরা বাড়ির সামনে। দরজায় 3টে টোকা দিতেই দরজা খুলে গেল। সামনে এসে দাঁড়ালো টবি, এও আরেকজন গুন্ডা। ভেতরে টেবিলের ধারে বসেছিল বার্নি। সাইকোসকে দেখে বলল, আরে এসো এসো, তোমার জন্য অপেক্ষা করছি। সব ঠিকঠাক তো? সাইকোস জিজ্ঞাসা করল। সব ঠিক, এসো আগে পানভোজন করে নেওয়া যাক। টবি ওদের একটা টেবিলের ধারে বসালো। মদের বোতল বের হলো। ঢকঢক করে মদ খেতে লাগলো ওরা। নেশার ঝোঁকে অলিভারের গলায় জোর করে ঢেলে দিল মদ। অলিভারের গলা জ্বলতে লাগলো, ও যন্ত্রণায় চেঁচিয়ে উঠল। ওরা হাসতে লাগলো হা হা করে। রাত 1:30 নাগাদ ওরা লুট করতে বের হলো। সকলেই কালো চাদরে মুখ গলা ঢেকে নিল। সকলের পকেটে গুলি ভরা পিস্তল। অলিভারকে পরিয়ে দিল লম্বা ঢোলা জামা। রাস্তায় ঘন কুয়াশা, পাশের লোককে দেখা যায় না। রাত 2টো নাগাদ ওরা এসে দাঁড়ালো একটা বড় বাগানওয়ালা বাড়ির সামনে, চারপাশে পাঁচিল দেওয়া। টবি বেড়ালের মতো পাঁচিলের উপর উঠে ভিতরটা দেখে নিয়ে ইশারা করলো, সব ঠিক, চলে এসো। তারপর লাফিয়ে পড়ল বাগানের মধ্যে। টবির মতো ওরাও পাঁচিলে উঠে বাগানের মধ্যে লাফিয়ে পড়ল। ভয়ে অলিভারের শরীর থরথর করে কাঁপছিল। সে বুঝতে পারল ওরা এই বাড়িতে ডাকাতি করতে যাচ্ছে, ধরা পড়লে জেল। সে হঠাৎ মাটির উপর শুয়ে পড়ে ঘুমাতে লাগলো। সাইকোস তার চুল ধরে টেনে তুলে বলল, এই শুয়োর, শিগগির উঠ, নইলে এক্ষুনি তোকে শেষ করে দেব। অলিভার কাঁদতে কাঁদতে বলল, আমাকে দয়া করে ছেড়ে দাও। সাইকোস দাঁতে দাঁত চেপে পিস্তলটা বের করে বলল, দাঁড়া, তোকে একেবারেই ছেড়ে দিচ্ছি। সাইকোস পিস্তলের ট্রিগার টানতে যাচ্ছিল। টবি তার হাত চেপে ধরল এবং বলল, এখন মাথা গরম করিস না, পিস্তলের শব্দ হলে সবকিছু বানচাল হয়ে যাবে, সে খেয়াল আছে? সাইকোস বলল, এ হারামজাদা বদমাইশি করছে যে। এসব বদমাইশকে শায়েস্তা করবার মন্ত্র আমার জানা আছে, তুই আমার হাতে ছেড়ে দে। টবি অলিভারের হাত ধরে হ্যাঁচটা টান মেরে বলল, এই, একটা শব্দ করেছিস কি তোর মাথা আমি ঘুরিয়ে দেব। মুখ বুঝে আমার সাথে চল। সাইকোস, তুমি জানলাটা খুলে ফেলো। সাইকোস বাড়ির পিছন দিকে যেয়ে অদ্ভুত কৌশলে একটা জানালা খুলে ফেলল। তারপর অলিভারের হাতে একটা ছোট লণ্ঠন তুলে দিয়ে বলল, তুই এটা নিয়ে জানলা দিয়ে ভিতরে ঢুকে যা, ভিতরে গিয়েই দরজা খুলে দিবি। অলিভার জানলা দিয়ে ভিতরে নেমেই চিৎকার করে উঠল। সেই চিৎকার শুনে উপরে 2টো মানুষ ছুটে এলো। একজন পিস্তল থেকে গুলি ছুড়ল। অলিভারের পায়ে গুলি লাগলো। সাইকোস হ্যাঁচটা টান দিয়ে অলিভারকে আবার জানলা দিয়ে বের করে নিয়ে এলো। উপরে তখন হইচই শুরু হয়ে গিয়েছে। সাইকোস অলিভারকে পিঠে নিয়ে ছুটতে শুরু করলো। তার সঙ্গীরা তার আগেই ভেগে পড়েছে। আমাদের গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে ছিল চার্লস ডিকেন্সের লেখা গল্প অলিভার টুইস্ট। আজকে ছিল গল্পটির 2য় পর্ব। এর পরবর্তী পর্ব শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।